আমার ৭৯ বছরের মাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরও আমি আপোষ করিনি। নির্মম এবং পাশবিক নির্যাতন করা হয়েছে। একজন মানুষ আরেকজনকে কি এভাবে নির্যাতন করতে পারে? এটা আমার ওপর যদি না হতো তাহলে আমি বিশ্বাস করতে পারতাম না। 2023 সালের 11ই নভেম্বর আমাদের একটি যুগপৎ আন্দোলনের সকল দলকে নিয়ে একটি সভার আয়োজন করেছিলাম ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। আমি তখন 12 দলীয় জোটের সমন্বয়ক এবং কিছুটা আপনি বলতে পারেন যে অঘোষিত সকল যুগপৎ আন্দোলনের সমন্বয়ক বা তাদের মধ্যে একটা লিয়াজও করার চেষ্টা করছিলাম। সেখান থেকে আমাকে রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, উঠিয়ে নিয়ে যাওয়া হয় বেসিক্যালি সাদা পোশাকধারী বা পুলিশ কর্মকর্তাদের দ্বারা। সেখানে আমি ৭৬ দিন প্লাস দ্য 6 days in রিমান্ড, টোটাল অফ 82 days আমি কারাগারে ছিলাম। সেখানে 6 দিন রিমান্ডে ছিলাম। সেই সময় আমাকে অনেক প্রলোভন দেখানো হয়েছে নির্বাচনে আসার জন্য এবং শিওর এমপি বানানোর জন্য, এবং সেই জায়গাগুলোতে আপনারা দেখেছেন যে আমার 12 দলীয় জোটটা কেউ ভাঙতে সক্ষম হয়েছিল। সেখানে জাতীয় বেঈমান মেজর জেনারেল ইব্রাহিম, আসলে উনি লোভী একজন লোক, একটা ডিসগাইজ নিয়ে চলতেন সবসময়, যেটা ধর্ম এবং অন্য কিছুকে উনি আঁকড়ে ধরে মানুষের সমর্থনটা নেওয়ার চেষ্টা করতেন। চরম একজন সেলফ সেন্টার্ড একজন লোক ছিলেন এবং সেইখানে তিনি তার নির্বাচনী আসন বাদ দিয়ে সেই কক্সবাজারের নির্বাচন করেছেন। বেসিক্যালি তাকে জিতিয়ে নিয়ে আসা হয়েছে 12 দলীয় জোটটাকে ভাঙার জন্য। আমাদেরও প্রস্তাব ছিল, প্রলোভন ছিল, সেটা আমরা উপেক্ষা করেছি। আপনারা তখন আমার 14 বছরের মেয়েকে স্কুল থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল মানসিকভাবে আমাকে দুর্বল করে দেওয়ার জন্য। আমার ৭৯ বছরের মাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরও আমি আপোষ করিনি এবং তাদের সেই প্রস্তাবে রাজি হইনি। এরপরে যেটা হলো জুলাই মাসের 21 তারিখে আমাকে কোটা এই আন্দোলন চলাকালীন সময়ে আবারও আমাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় এবং 12 দিন, আড়াই দিন আমাকে গুম করে রাখা হয়েছিল। তার মধ্যে 12 দিন রিমান্ডে ছিলাম। নির্মম এবং পাশবিক নির্যাতন করা হয়েছে। একজন মানুষ আরেকজনকে কি এভাবে নির্যাতন করতে পারে? এটা আমার ওপর যদি না হতো তাহলে আমি বিশ্বাস করতে পারতাম না। ঠিক সেইভাবে আমাদেরকে নির্যাতন করা হয়েছে। 6 তারিখে আল্লাহর অশেষ রহমতে আমি কারামুক্ত হই, জামিনে বেরিয়ে আসি। শেখ হাসিনা তার স্বামীর দেশে পলায়ন করার পরে আমরা অনেক সময় ভাবতাম যে আগামী 4-5 বছরে হয়তো বা বের হতে পারবো না। আমাদের মধ্যে একটা ট্রমা কাজ করত, কারণ এই যে আপনাকে যেভাবে নির্যাতন করা হচ্ছে এবং একটার পর একটা মামলা দেওয়া হচ্ছে, সেগুলো দেশদ্রোহী মামলা। বিটিভি পুড়িয়ে দেওয়া হয়েছে বা সেতু ভবন পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা রাষ্ট্রীয় যে ভবনগুলো আছে সেইগুলোকে ধ্বংস করে দিয়েছি আমরা আমাদের নির্দেশে। আমরা ভাবতাম যে আমাদের হয়তো বা আগামী 4-5 বছরে আমরা মুক্ত হতে পারবো না। তো আমরা একটা ট্রমার মধ্যে ছিলাম। আল্লাহর অশেষ রহমত, আল্লাহ তাআলা সূরা লোকমানের 18তম আয়াতে বলেছে, আল্লাহর জমিনে তুমি অহংকার করে চলো না, অহংকারীর পতন অবশ্যম্ভাবী। এবং সেটাই হয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে। বাংলাদেশের মানুষ সারা বিশ্ব দেখেছে একজন কুখ্যাত স্বৈরাচারের পতন এবং তার পলায়ন। আমি শুধু শেষ করে দিব একটি কথা বলে। মামুন বলেছিল যে তারা প্রথম দিল্লি না ঢাকা করেছে। না, 2013 সালে যখন শাহবাগে গণজাগরণ মঞ্চ হয়েছিল, আমরা তখন প্যারালালি শফিল আলম প্রধানের নেতৃত্বে প্রেস ক্লাবে আরেকটি সমাবেশ করতাম। সেখান থেকে স্লোগান উঠেছিল দিল্লি না ঢাকা। পিন্ডির গোলামির চিহ্ন করেছি, দিল্লির গোলামি করার জন্য নয়। জিঞ্জির চিহ্ন করেছি, দিল্লির গোলামি করার জন্য নয়। আমরা সব সময় বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী এবং সেই চেতনাটাকে ধারণ করেই আমরা রাজনীতি করি, দিল্লির গোলামির জন্য নয়। দিল্লি না ঢাকা, আমরা তার মামুনরা মিলেই আমরা স্লোগান দিব ইনশাআল্লাহ।